পড়াশোনা সব ঠিকঠাক চলছে? আগের পরেটা করা হয়নি স্যার, বলুন। অনেকগুলো প্রশ্ন ছিল, করবো এখন? অবশ্যই। না আমি আসছি সববার প্রশ্নে আসবো। আচ্ছা ঠিক আছে। মানে এক্সাম রিলেটেড তো, এক্সামের প্রশ্ন থেকে তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আমি আলোচনা করব। বেশ, সবাই আশা করছি ভালো আছো, শরীর মন সব ভালো আছে এবং পড়াশোনা আশা করছি মনোযোগ দিয়ে করছো। তোমাদের যে মক টেস্ট নিয়েছি তাতে আমি অনেকের দেখেছি আমার আশানুরূপ হয়নি বা অনেকের হয়েছে। তোমরা তোমাদের স্কোর দেখে কি মনে হয়েছে? তোমাদের যতটা এফোর্ট দিয়েছো তার মানে সমানুপাতিক রেজাল্ট হয়েছে নাকি আনএক্সপেক্টেড রেজাল্ট হয়েছে? মানে তোমার এফোর্টের সাথে মানে এক্সপেকটেশন আর তোমার এফোর্ট সমান হয়েছে নাকি বেশি কম হয়ে গেছে? স্যার বেশি কম হয়ে গেছে। বেশি কম হয়ে গেছে মানে কেন হয়েছে, কি মনে হচ্ছে, কারণ কি হতে পারে? স্যার হয়তো একটু ভালো করে পড়তে হতো। আচ্ছা, মানে প্রশ্ন লেভেল কেমন লেগেছে সবার? ঠিকঠাক। ঠিকঠাক। ঠিক, আমি প্রশ্ন লেভেল দেখো, মডারেট লেভেলের কোয়েশ্চেন না করলে আমি তো বুঝতে পারবো না না কে পড়ছো কে পড়ছো না। তো মোটামুটি কিছু প্রশ্ন ছিল একটু মানে 2-3টে কোয়েশ্চেন এরকম একটু আমি রেখেছিলাম যাতে তোমাদের অ্যান্সার করতে গিয়ে একটু ভাবতে হয়। বাকি মোটামুটি ঠিকঠাকই রেখেছিলাম তোমাদের। মানে আমি দেখো, তোমাদের যখন আমি টেস্ট নেব চেষ্টা করব একটু কঠিন কোয়েশ্চেন করার, কারণ আমি চাইবো আমার টেস্টে ফুল মার্কস না হলেও যখন বোর্ডের পরীক্ষা হবে সেখানে যেন তোমার কোনো মানে হার্ড বলে যেন কিছু মনে না হয়। বুঝতে পেরেছো তো? সেটা আমি চাইবো। আমার প্রশ্নের লেভেল আমি তো তোমাদের সরাসরি আগেও বলছি, এখনো বলছি, আমি কিন্তু এর পরে যা যা এক্সাম হবে সেখানে কোয়েশ্চেন কিন্তু আমি এমন রাখবোই যারা একটু বেশি খুঁটিয়ে পড়বে, একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে তারা বেনিফিটেড হবেই। তার কারণ হচ্ছে সবাই যদি মানে সমান এমন প্রশ্ন করলাম সবাই পেরে গেল তাহলে তো মুড়ি মুড়কি এক হয়ে গেল। আমি তাহলে বুঝবো কি করে যে এফোর্ট বেশি দিয়েছে যে এফোর্ট দেয়নি, তার মধ্যে ডিফারেন্সটা। তো এবার আমি চাইবো যে প্রত্যেকেই ভালো রেজাল্ট করো, প্রত্যেকেই। আমার কাছে শুধু নয়, মেন যেটা টার্গেট সেটা হচ্ছে বোর্ড এক্সাম একদম খুব ভালো যেন হয়, এবং সব থেকে যেটা বড় কথা অ্যাটলিস্ট নিউট্রিশন থেকে যেন কিছু শিখতে পারো, যেটা তোমার জীবনে মানে অন্তত এটুকু মনে হয় যে আমি নিউট্রিশন পড়েছি, এখান থেকে এই জিনিসগুলো আমি শিখেছি, সেগুলোকে আমি অ্যাপ্লাই করতে পারছি। এইটাই হচ্ছে আমার মেন ফোকাস থাকে, এবং এরপরে আমি আমার 100% দিয়ে চেষ্টা করি বোঝানোর। এবার তুমি হয়তো আমাকে ভালো বুঝতে পারো বা পারো না, সেটা আমার ব্যর্থতা তোমার কাছে, সেটা তোমার মানে ডিপেন্ড করে আর কি। সবার কাছে তো আমি খুব ভালো হতে পারবো এটা আমি এক্সপেক্টও করি না। এবার ব্যাপারটা হচ্ছে যে তোমাদের আমি রেজাল্ট দেখলাম, তোমাদের রেজাল্ট দেখে আমি মানে মানে তোমাদের রেজাল্ট দেখবে তোমরা নিজেরাও দেখতে পেয়েছো। তো আমি এই কারণেই ওটা সেট করে রেখেছিলাম যাতে আমি এই গোত্রের মানুষ নই যে তুমি রেজাল্ট পাবে দিয়ে আমি তোমাকে বলবো দেখো তুমি এ ভালো করলো এ করলো না, তুমি করলে না কেন, এটা আমি বলি না। আমি শুধু এটুকুই বলি যে তুমি তোমার বেস্ট দাও, যে যেরকম পারবে সে সেরকম পড়বে, এবং তুমি তোমার বেস্ট দাও যেন তোমার কাছে তোমার তরফ থেকে কোনো খামতি না থাকে। কেউ 35-এ 35 পেলো, কেউ 35-এ 30 পেলো, ডাজ নট ম্যাটার। তুমি কি পেয়েছো সেটা ম্যাটার করে কিন্তু। তার কারণ হচ্ছে তোমার এফোর্ট, তোমার জীবন অন্যের জীবন থেকে সম্পূর্ণ ভিন্ন। তো আমি প্রত্যেকের কাছে এটাই অনুরোধ করব যেন যাদের রেজাল্ট তোমার আশানুরূপ হয়নি তারা যাতে আরো একটু ভালো হয়, এবং যাদের রেজাল্ট আশানুরূপ হয়েছে মানে তোমাদের আশানুরূপ তো মানে 35-এ 35 আমি দেখলাম কারোরই হয়নি। আমি রেজাল্টটা একবার বলবো সকলের সামনে যে হ্যাঁ আমি সেটাও একবার বলবো, কারণ না বললে তো আমার রেজাল্ট পাবলিশ করার কোনো মানে দাঁড়ায় না। বাট আমি এটুকু বলছি যে কারোর রেজাল্ট খারাপ হয়েছে বা ভালো হয়েছে এটা ভেবে মানে নিজের মনের মধ্যে যেন মানে রেজাল্ট খারাপ হয়েছে মন খারাপ, আর রেজাল্ট ভালো হয়েছে মানে এই দেখ আমি খুব ভালো রেজাল্ট করেছি, এটা যেন না মনে আসে। মনে শুধু যেন এটাই আসে যার রেজাল্ট খারাপ হয়েছে সে যেন শুধু এটাই ভাবো যে আমাকে রেজাল্ট আরো ভালো করতে হবে, অন্যের থেকে নয়, আমাকে 35-এ 35 পেতে হবে, অন্যজন 35-34 যা পাক ভাড়মে যাক। কিন্তু যার রেজাল্ট ভালো হয়েছে তাকে শুধু এটা ভাবতে হবে যে আমার রেজাল্টটা যেন এইরকম ভালো থাকে এবং এটার থেকে আরো একটু ভালো করতে হবে আমাকে। শুধু এইটা আমি বারবার বলছি, ফোকাস অন ইয়োর সেলফ। নিজের প্রতি ফোকাস রাখো, নিজেকে পারফেকশনের জায়গায় নিয়ে আসো। অন্যজন কি করলো কি না করলো কিচ্ছু যায় আসে না, তার কারণ তোমার জীবন তোমাকেই লিড করতে হবে। এবার আমি তোমাদের যে টপিককে আজ পড়ানোর আগে তোমাদের ওই ইয়েটা নিয়ে একটু আলোচনা করে দিই যে তোমরা কে কি অ্যান্সার দিয়েছো সেটা একটু দেখো, বা আমি সেটা কি অ্যান্সার হবে না হবে সেটাও আলোচনা করছি, তোমাদের স্কোরটাও আমি তোমাদের সামনে দেখাচ্ছি। এবং এটা আমি বারবারও বলছি
যারা রেজাল্ট হয়তো আশানুরূপ হয়নি, তারা তার মানে এফোর্ট কম দিয়েছে, এটাই হচ্ছে আমি ধরে নিচ্ছি। এবার আরো অনেক পেরিফেরাল ম্যাটার থাকে, সেগুলো আমি যাচ্ছি না। আমি শুধু এটুকুই অনুরোধ করছি, আমি কোনো আদেশ করছি না, আদেশ করার আমি কেউ নই তোমাদের কাছে। আমি শুধু অনুরোধ করছি অ্যাজ আ গাইড হিসেবে যে তোমরা প্লিজ একটু পড়াশুনো করো। আমার তরফ থেকে যদি কোনো খামতি থেকে থাকে সেটা আমাকে বলো যে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারছি না। আমি আমার তরফ থেকে 100% চেষ্টা করবো তোমাকে বোঝানোর। আমার তরফে যতটুকু হেল্প করা যায় আমি করব। আমার শুধু একটাই লক্ষ্য, আমি যেন তোমাকে ভালো বোঝাতে পারি, আমি যেন তোমাকে ভালো গাইড করতে পারি এবং তুমি যেন কিছু অ্যাটলিস্ট শিখতে পারো, এবং ভালো স্কোর কিন্তু শিখলে চলে আসবেই। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। তো সেই জন্য বারবার বলছি, মানে আমার কথা শুনে যদি কোনো কারোর খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিও। বাট আমি যেটা বলতে চাইছি যেন ভালো রেজাল্ট হয়, কারণ তোমরা একটা আশা নিয়ে ভর্তি হয়েছো এবং আমিও একটা আশা নিয়ে ক্লাস করাচ্ছি। তো কাউকে যেন আশাহত না হতে হয়, বুঝতে পারলে? তো ঠিক আছে, আমি তোমাদের স্কোরটা একবার শেয়ার করছি, দাঁড়াও, ওয়েট। সবাই তো জয়েনও হও না, কেন হও না আমি নিজেও জানি না কি কারণ, আমি কি দোষ করেছি জয়েন হচ্ছে না। দেখো তোমাদের সামনে তোমরা স্কোর, নিজেদের স্কোর দেখতে পাচ্ছ কিনা? এখানে দেখো মোট আমার কাছে পরীক্ষা দিয়েছো এই 16-17 জন মতো। তারা কি অ্যান্সার দিয়েছো না দিয়েছো কখন দিয়েছো সেগুলো সবই দেখো এখানে দেখতে পাচ্ছ। এবং এখানে হাইয়েস্ট হয়েছে মণিদীপা মাইতি, 32 আউট অফ 35। কংগ্রাচুলেশন মণিদীপা, মানে আরো এফোর্ট দাও যাতে এটা 32 থেকে 35ই হয়। এবং আমি আরো বারবার বলছি, যাদের রেজাল্ট খারাপ হচ্ছে, মানে খারাপ হচ্ছে মানে আশানুরূপ হচ্ছে না, তারা কিন্তু ডোন্ট মাইন্ড। আমি একটু ঘাবড়ে গেছিলাম, মানে আমি ভুল করে একটা কোশ্চেন দেখিনি আর এক্সিট করে গেছিলাম। তার জন্য কি হয়েছে আমি জানি না, একটা মিস করেছি আর একটা হয়তো আমার বুঝতে ভুল হয়েছে, আমি ভুল করেছি। তো এরকম কিছু হবে। দ্বিতীয় হয়েছে দুজন, একজন হচ্ছে তৃষা বিশ্বাস এবং সোমনাথ দাস, দুজনাই 28 আউট অফ 35। এবং তৃষা আই থিঙ্ক আরেকবার চেষ্টা করেছিল, একবার চেষ্টা করেছে 22টা 58, তারপরে আরেকবার চেষ্টা করেছে মায়ের মোবাইল থেকে, আমি ভাবলাম 35 অর্চনা বিশ্বাস। তো সেটা আমি কাউন্ট করিনি, মানে ফার্স্ট টাইম যেটা কাউন্ট করেছি সেটাই আমি নিব। এবং আমি তোমাদের বারবার বলেছিলাম যে দ্বিতীয়বার যদি তোমরা মানে চেষ্টা করো সেটা কিন্তু আমি কাউন্টে নেব না, কারণ তুমি অলরেডি কোয়েশ্চেন একবার দেখে ফেলছো। তো সেই জন্য প্রথমবার কাউন্টে যে স্কোরটা পেয়েছো সেটাকেই আমি কাউন্ট করেছি। এবং তোমার প্রথমবার যে স্কোর সেটা দেখো 22টা 58, তুমি 10টা 58 চেষ্টা করেছিলে, মানে সাবমিট করেছিলে। তো সেখানে তুমি 28 পেয়েছো, কংগ্রাচুলেশনস। আর একজন সোমনাথ দাস, সোমনাথ আই থিঙ্ক আজকে ক্লাসে এখনো মানে আজকে জয়েন হয়নি। আর সরি, এরা তৃতীয় হয়েছে। দ্বিতীয় হয়েছে নাসিমা শেখ, 30 আউট অফ 35। কংগ্রাচুলেশনস নাসিমা। নাসিমা ক্লাসে আছো আই থিঙ্ক? নাসিমা কি আছে? আচ্ছা, তো তুমি 30 পেয়েছো এবং তুমি তো তোমাদের স্কোর দেখিয়েছো যে কি হয়েছে না হয়েছে। এছাড়া বাকিদের রেজাল্ট আমি অনেকের দেখলাম 27 হয়েছে, 22, 20 এরকম আছে, 25। তো তাদেরকে আমি বারবার বলছি তোমরা আপসেট হয়েও না অ্যাটলিস্ট, কারণ আমাদের একটাই মিশন, সেটা হচ্ছে আমরা নিউট্রিশনকে ভালো করে শিখবো। আর শিখলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমার 35 আউট অফ 35 গ্যারান্টি আসবে। তো সেই জন্য একটু ভালো করে প্রশ্নগুলো দেখতে হবে, একটু ঘাবড়ালে চলবে না, তাহলেই হবে। আমি শুধু তোমাদেরকে এইটুকু আমি বলতে পারি, তোমরা ক্লাসগুলোতে অন্তত একটু অ্যাটেন্টিভলি ক্লাসগুলো করো, মক টেস্টগুলো ভালো করে দাও। কোনো জায়গায় প্রশ্ন থাকলে আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারো বা ক্লাসে জিজ্ঞেস করতে পারো, তাহলেই দেখবে তোমার এটা কোনো প্রবলেম হবে না। এবং যারা আমি যেটা দেখতে পাচ্ছি মেজরিটি এই যে 2 ঘরে নাম্বার আছে, তারা মেনলি আমরা যেটা আমার যেটা মনে হচ্ছে, আমার যেটা পারসেপশন, সেটা হচ্ছে যে ক্লাসগুলো হয়তো সব ঠিকঠাক দেখা হলেও হয়তো সেইভাবে পড়া হচ্ছে না, বা বুঝতে কোথাও সমস্যা হলেও হয়তো কমিউনিকেট করা হচ্ছে না, এই সমস্যাটা হয়তো হচ্ছে। বা হয়তো খুব তাড়াতাড়ি রিভিশন দিতে হয়েছে, সময় কম পেয়েছো, অন্য কোনো কাজে হয়তো ব্যস্ত হয়ে গেছিলে, এটাও হতে পারে। তো সেই জন্য আমি বলছি বারবার যে রিজন তো অনেক রয়েছে, আমি যদি সকলের রিজন শুনতে বসি তাহলে আমার মানে 24 ঘন্টাতেও হবে না। সকলের রিজন আছে, আমি কেন এটা 35 হয়নি, তো আমি সেই রিজন গুলো শুনবো না, আমি শুধু রেজাল্টই দেখবো যে কি হয়েছে তোমার।
তো সেই জন্যই আমার কাছে তো তোমার একটাই আইডেন্টিটি, তুমি রেজাল্ট কিরকম করছো, তোমার পারফরমেন্স কেমন হচ্ছে সেটা অনুযায়ী আমি বুঝবো যে তুমি এফোর্ট দিচ্ছ কিনা। যদি তুমি এফোর্ট না দাও তাহলে আমি এটাই রিকোয়েস্ট করবো, এফোর্ট দাও, তুমিও পারবে। যারা পারছে, যারা পারছো তাদেরও আমি বলবো যে তারা এটা যেন কন্টিনিউ রেখো। তারা এমনটা নয় যে একটা মক টেস্টে ভালো পেলাম পরের গুলোতে আর হলো না, কারণ এটা শুধু 2টো চ্যাপ্টার হলো। এরপরে ধরো আমি যখন 3 নাম্বার চ্যাপ্টারের টেস্ট নেবো সেখানে কিন্তু 10% কোয়েশ্চেন প্রথম এই মক টেস্ট যে টপিক, মানে 2টো চ্যাপ্টার থাকবে, অর্থাৎ যত দিন যাবে মক টেস্টের পরিধি কিন্তু বাড়বে, অর্থাৎ মক টেস্টের সিলেবাস কিন্তু বাড়বে। কোয়েশ্চেন লেভেল তো মানে ধরো এই 35ই থাকবে কোয়েশ্চেন নাম্বার। তো সেই জন্য আমি বারবার বলছি যখনই আমি এর দ্বিতীয় মক টেস্ট নেবো সেটা এবং খুব শীঘ্রই নেবো, ধরো এই জুনেই নেবো, জুনের শেষের দিকে নেবো, কারণ এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আর একটা ক্লাস করলেই, তো একটা বা 2টো হার্ডলি। তো সেই জন্য আমি বারবার বলছি তোমরা মানে অবশ্যই ব্যাকলগ রেখো না, কোনো ক্লাস যেন ব্যাকলগ না থাকে। তাড়াতাড়ি ক্লাসগুলো দেখে নাও, কোনো জায়গায় সমস্যা হলে জিজ্ঞেস করো সরাসরি। বা তোমাকে দেখো, তোমার খিদে কেমন সেটা কিন্তু আমি বুঝতে পারবো না যতক্ষণ না তুমি আমাকে জানাবে। তো সেই জন্য আমি আমার তরফ থেকে কিন্তু এইটুকু কোনো খামতি রাখতে চাই না, বা আমি তোমাদের কাছ থেকে আমি এটা জানতে চাই যে তুমি বলো যে এখানে আমার তরফে কি কোনো খামতি তোমাদের কাছে রয়েছে, সেটা তোমরা আমাকে বলো। কোনো খামতি বা কোনো জায়গায় মনে হচ্ছে যে স্যার এই জায়গাটা এরকম হলে ভালো হতো, তোমরা আমাকে ফিডব্যাক দিতে পারো, আমি কিচ্ছু মনে করবো না, বিশ্বাস করো। তোমরা কিন্তু আমাকে বলো, সত্যিটা বলবে কিন্তু, ঠিক আছে? বলো কারোর কোনো সমস্যা বা কিছু? এনিওয়ান? বলো হ্যাঁ না কিছু তো বলো। না স্যার। আচ্ছা, কিছু মনে হয়নি। মানে আমি এটাই বলতে চাইছি যে এফোর্ট কিন্তু তোমাকে দিতে হবে। সবাই এখানে সেম জিনিস কন্টেন্ট কনজিউম করছো, সবাই সব জিনিস দেখছো, কিন্তু তুমি নিজে থেকে যদি এফোর্ট না দাও আমার কিচ্ছু করার থাকবে না, বুঝতে পারলে? তো সেই জন্য প্লিজ মানে তোমাকে এফোর্ট দিতে হবে। এবার আমি চলে আসি প্রশ্ন উত্তরে অ্যান্সার ইয়েতে, যে কোনটার কি উত্তর হবে সেটা দেখো একটু। দেখো সবাই স্ক্রিন দেখতে পাচ্ছে তো? হ্যাঁ স্যার। এখানে কোশ্চেন আসি, এটা ইন্ডিভিজুয়াল স্কোর দেখাচ্ছে। এখানে তোমরা প্রত্যেকেই তো ইয়ে দিয়েছিলে, কোশ্চেন আসেন। আমি একজনের ইয়ে তুলে নিই তাহলে বুঝতে পারবে। আমি মণিদীপারটাই তুলে নিচ্ছি, যে ও কি করেছে না করেছে সেটাও তোমরা দেখতে পাবে। দেখো নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস এগুলো আমি বাদ দিচ্ছি। দেখো প্রথম যে প্রশ্নটা ছিল, তোমরা স্ক্রিন প্রত্যেকে দেখতে পাচ্ছ তো, মানে বোঝা যাচ্ছে তো লেখাগুলো? হ্যাঁ স্যার। আচ্ছা, সেটা আমাকে বলো আর কি যে দেখো প্রথম যে প্রশ্নটা ছিল, আই থিঙ্ক সৃজনী বলছিলে না কোনো সমস্যা, তুমি তোমার সমস্যাটাকে ফার্স্ট বলে নাও তো, যে কি বলছিলে। সৃজনী আছো? সৃজনী তো বলছিল, আই থিঙ্ক সৃজনী মান্না। হ্যালো, ঠিক আছে। দেখো প্রথম যে প্রশ্ন ছিল উৎসেচকের অনুঘটন ক্রিয়ার হার। স্যার। হ্যাঁ হ্যাঁ বলো সৃজনী। হ্যাঁ, বলছিলাম যেগুলো ভুল হয়েছে মেন সেগুলোই আমি বুঝতে পারিনি, তো সেগুলো যদি আচ্ছা, বলে দিতেন। ঠিক আছে, আমি দেখো বলছি। দেখো আমি পুরো এক্সপ্লেনেশন দিচ্ছি। দেখো প্রথম প্রশ্ন ছিল উৎসেচকের অনুঘটন ক্রিয়ার হার বৃদ্ধিকারী জৈব যৌগটি হলো। দেখো উৎসেচকের অনুঘটন মানে উৎসেচক, আমরা দেখবে 2 রকমের অ্যালোস্টেরিক এনজাইমের ক্ষেত্রে 2টো উপাদান পড়েছিলাম, একটা হচ্ছে ইনডিউসার, একটা হচ্ছে ইনহিবিটর। ইনডিউসার কি করে? বিক্রিয়ার হার বাড়ায়। ইনহিবিটর কি করে? বিক্রিয়ার হার কমায়। তো এটা আই থিঙ্ক প্রত্যেকেই সঠিক উত্তর করেছো, যে উৎসেচকের অনুঘটন ক্রিয়ার হার বৃদ্ধিকারী জৈব যৌগটি হচ্ছে ইনডিউসার, এটা একদম সঠিক উত্তর। নেক্সট দ্বিতীয় প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কোনটি কোএনজাইমের উদাহরণ। এবং এই প্রশ্নটা তো দেখবে আমি ক্লাসে তো বারবার বলেছি, পড়াতে গিয়েও বলেছি, যখনই এনএডি এর কথা এসছে, যখনই এফএডি এর কথা এসছে, আমি জিজ্ঞেস করেছি আচ্ছা বলো তো এনএডি কি জিনিস, আচ্ছা বলো তো এফএডি কি। এটা বারবার কথা আমি তুলেছিলাম। তো এনএডি যেটা হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এটা হচ্ছে কোএনজাইম। কেন কোএনজাইম এবং এটা আরো স্পেসিফিক্যালি কেন কোএনজাইম, কারণ এটা অ্যাপোএনজাইমের সাথে আলগাভাবে যুক্ত থাকে, শিথিলভাবে যুক্ত থাকে। অন্যদিকে এফএডি যেটা ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, সেটা ছিল কোফ্যাক্টরের
প্রস্থেটিক গ্রুপের উদাহরণ ছিল, তার কারণ সেটা দৃঢ়ভাবে যুক্ত থাকে, এটাও আমরা আলোচনা করেছিলাম। তো এটাও আই থিঙ্ক অনেকে সঠিকই করেছো। 3 নাম্বার যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে উৎসেচকের অ্যালোস্টেরিক সাইট সম্পর্কিত সঠিক তথ্যটি হলো। তো অ্যালোস্টেরিক সাইট মানে কি? অ্যালোস্টেরিক সাইট মানেই হচ্ছে যে সাইটটা কিন্তু অ্যাক্টিভ সাইট ছাড়া অন্য কোনো সাইট যেখানে কোনো মডিউলেটর যুক্ত থাকে। এবং এই মডিউলেটর টার্মিনোলজিটাও আমি কিন্তু ক্লাসে দেখবে বলেছিলাম। মডিউলেটর মানে সেটা ইন্ডিউসার হতে পারে, সেটা ইনহিবিটর হতে পারে। তো এখানেও সঠিক উত্তর হচ্ছে অপশন এ। নেক্সট 4 দাগের প্রশ্ন হচ্ছে পিত্ত অম্ল হলো। তোমরা নিজেরা কি করেছো সেটাও আমি দেখাতে চাইলে দেখাতে পারবো, বাট তোমরা নিজেরা কি করেছো সেটা তো জানোই। তো সেই অনুযায়ী দেখো, পিত্ত অম্ল কে স্টেরয়েড করনি আমাকে বলো তো, কে করনি? এখানে কেউ মানে একদম বি কমফোর্টেবল, কোনো কারোর কোনো মানে হলে সংকোচ করো না কিন্তু, তাহলে মানে তোমারই লোকসান। মানে এখানে তোমরা একদম বি কমফোর্টেবল, কোনো জায়গায় কোনো খামতি নেই। আমি তোমাকে কিচ্ছু অপমান করবো না, কিন্তু আমি তোমাকে রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো যে দেখো তুমি এই জায়গাটা ইমপ্রুভ করো। দেখো, পিত্ত অম্ল কিন্তু স্টেরয়েড, তার কারণ আমরা জানি কি পিত্ত হচ্ছে অ্যাকচুয়ালি যকৃতে উৎপন্ন হয়, যেখানে আমরা পিত্ত লবণ থাকে। তো এটা কি নিয়ে কাজ করে? এটা ফ্যাট রিলেটেড বস্তু, ফ্যাটের পরিপাকে সাহায্য করে। তো অবশ্যই এটা স্টেরয়েড। স্টেরয়েড মানে কি? স্টেরয়েড মানে তো ফ্যাটই। অন্যদিকে প্রোটিন, ভিটামিন, শর্করা তো হবে না। নেক্সট 5 নাম্বার প্রশ্নটা অত্যন্ত ভালো একটা প্রশ্ন, যেটা বিবৃতি 1-এ ছিল, কাইলোমাইক্রন লিপিড শোষণের জন্য গঠিত একটি মাধ্যম। তো অবশ্যই আমরা জানি যে কাইলোমাইক্রন যখন শোষিত হয় সেটা মানে দেখবে কাইলোমাইক্রন আর একটা জিনিস পড়েছিলাম, কি পড়েছিলাম কে বলতে পারবে? কাইলোমাইক্রন এর সাথে কাইলোমাইক্রন আর একটা টার্মিনোলজি পড়েছিলাম, কি পড়েছিলাম? এনিওয়ান? কি গো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ, কাইলোমাইক্রন আর একটা জিনিস পড়েছিলাম, কি পড়েছিলাম মনে আছে? এখন মনে আসছে না। মাইসেলি বা মিসেল, দেখবে মাইসেলি বা মিসেল পড়েছিলাম। তো এটাও কিন্তু লিপিড শোষণের মাধ্যম। আর বিবৃতি 2 বলছে কাইলোমাইক্রন ল্যাকটিয়াল নামক লসিকাবাহে শোষিত না হয়ে রক্তবাহে শোষিত হয়। একদম মিথ্যে কথা, তার কারণ আমরা জানি কাইলোমাইক্রন শোষিত হয় সরাসরি লসিকাবাহে, সেখানে রক্তবাহের কোনো গল্প নেই। তাহলে সঠিক উত্তর হচ্ছে বিবৃতি 1 সত্য, কিন্তু বিবৃতি 2 মিথ্যা। যদি এটা ভালো করে তুমি মানে কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, সেদ্ধ শ্বেতসারের উপর ক্রিয়া করে কোন উৎসেচক? সেদ্ধ শ্বেতসার মানে কি? কার্বোহাইড্রেট। অবশ্যই সেটা হচ্ছে টায়ালিন। 7 নাম্বার প্রশ্ন ছিল, খাদ্যবস্তুকে ক্ষুদ্রান্ত থেকে পাকস্থলীতে ফিরতে বাধা দেয় কে? তাহলে খাবার পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে চলে গেছে, তাহলে কে ফিরতে বাধা দেবে? অপশন এ আছে সার্ভাইকাল স্ফিংটার, অপশন বি আছে পাইলোরিক স্ফিংটার, অপশন সি আছে প্রি ক্যাপিলারি। এগুলো তো তোমরা শোনোই নাই, প্রি ক্যাপিলারি, সার্ভাইকাল শুনেছো নাম? তাহলে হবে না। স্ফিংটার অফ ওডি পড়েছিলে। স্ফিংটার অফ ওডি কোন জায়গায় ছিল না? আমরা পড়েছিলাম যেখানে পিত্তনালী এবং যেখানে অগ্নাশয় নালী এসে মিলিত হয় সেই জায়গাটা স্ফীত হয়, তাকে বলে স্ফিংটার অফ ওডি। বা আমরা দেখে পড়েছিলাম অ্যাম্পুলা অফ ভেটার, বা ওডি মানে ভেটারের নালী স্ফীতি, ওখানে থাকে স্ফিংটার অফ ওডি। তাহলে এখানে সঠিক উত্তর হবে পাইলোরিক স্ফিংটার। আমরা দেখবে পাকস্থলীতে পড়েছিলাম একদম শেষে থাকে পাইলোরিক স্ফিংটার, অন্যদিকে একদম সামনে থাকে সেখানে একটা ইসিওফেগাস থেকে ফিরতে থাকে, সেখানে কি স্ফিংটার থাকে বলো? গ্রাসনালী থেকে পাকস্থলীর মাঝে একটা স্ফিংটার থাকে, সেই স্ফিংটারটার নাম কি? কার্ডিয়াক স্ফিংটার। কার্ডিয়াক স্ফিংটার। তাহলে এখানে সঠিক উত্তর হবে পাইলোরিক স্ফিংটার। নেক্সট প্রশ্ন হচ্ছে, ব্রুনারের গ্রন্থি দেখা যায়, খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় দিতেই পারে। ব্রুনারের গ্রন্থি কোথায় থাকে? পেয়ার্স প্যাচ কোথায় থাকে? তারপরে দিতে পারে ক্রিপ্টস অফ লিবারকুন কোথায় থাকে? এগুলো প্রশ্ন তো ধরে ধরে দিতে পারে। তাহলে ব্রুনারের গ্রন্থি আমরা দেখতে পাই ডিওডিনামে, পেয়ার্স প্যাচ এটাও আমরা দেখতে পাই ডিওডিনামে। আর যদি বলতো যে ক্রিপ্টস অফ লিবারকুন কোথায় থাকে, কি বলবে? ক্রিপ্টস অফ লিবারকুন কোথায় থাকে? মনে আছে কারোর? তোমরা কিন্তু হ্যাঁ না এটা সরাসরি বলবে, মানে সময় নষ্ট করে দিলে হবে না, কিছু না বললে হবে না। মনে আছে কি? না স্যার। না আচ্ছা, স্যার। তাহলে দেখবে ক্রিপ্টস অফ লিবারকুন এটা আমরা পড়েছিলাম ক্ষুদ্রান্তে থাকে মেনলি ইলিয়ামে, এবং সেখানে কি করে? ক্রিপ্টস অফ লিবারকুন মানে সেই ভিলায়ের সেই খাঁজে থাকে, এটা আন্তরিক গ্রন্থি। নেক্সট প্রশ্ন হচ্ছে, পাকস্থলীতে B12 ভিটামিন B12 শোষণে সহায়তা করে কে? অপশন এ হচ্ছে HCl, অপশন বি পেপসিন, অপশন সি ক্যাসেল বর্ণিত ইন্ট্রিনসিক ফ্যাক্টর, অপশন ডি গ্যাস্ট্রিন। এটাও আমরা পড়েছি যে ক্যাসেল বর্ণিত ইন্ট্রিনসিক ফ্যাক্টরই হেল্প করে, এবং এটা অনেকে ভুল করেছো।
নেক্সট হচ্ছে উৎসেচকবিহীন অবস্থায় ড্যাশ সক্রিয়করণ শক্তি প্রয়োজন। তাহলে উৎসেচক না থাকলে সক্রিয়করণ শক্তি তো বেশি লাগবে। তো কারণ কি? কারণ হচ্ছে যে ধরো তুমি যদি আমার কাছে না পড়তে, তুমি কি পুষ্টিতে 35-35 পাবে না? ডেফিনেটলি পাবে। তুমি আমার কাছে পড়লে তোমার সুবিধাটা কি? আমি তোমাকে সিম্পলিফাই করে দেবো সহজেই, তুমি আর বুঝতে তাড়াতাড়ি হবে। এমনটা নয় যে তুমি আমার কাছে পড়ছো বা আমার কাছে গাইডেন্স, মানে পড়ছো কথাটা অ্যাভয়েড করি, মানে আমার কাছে সংস্পর্শে আছে মানে এটা নয় যে তুমি আমাকে ছেড়ে দিলে তুমি রেজাল্ট খারাপ হয়ে যাবে, একদম না। কিন্তু আমার এখানে আমি যেটা মেনলি কাজ করি সেটা হচ্ছে আই এম অ্যান এনজাইমের কাজ করি। তুমি সহজে তাড়াতাড়ি আমি তোমাকে বোঝাই, তুমি যেটা সহজে বুঝতে পারো। তাহলে এখানে উৎসেচকবিহীন, তাহলে উৎসেচকবিহীন যদি মানে আমি যদি না থাকতাম, তোমার কিন্তু শক্তির প্রয়োজন বেশি লাগতো, তার কারণ তোমাকে বুঝতে হতো, তারপর সেটাকে বইয়ে 2-3টে বই পড়তে হতো, দিয়ে ব্যাপারটা সিম্পলিফাই হতো। ঠিক এখানেও তাই, উৎসেচকবিহীন অবস্থায় এখানে বেশি সক্রিয়করণ শক্তির প্রয়োজন। নেক্সট প্রশ্নটা তো একদম রেডিমেড প্রশ্ন। বিজ্ঞানী ড্যানিয়েল কোসল্যান্ড উৎসেচক ক্রিয়ার কোন মডেল প্রস্তাবিত করেন? এটা হচ্ছে প্ররোচিত ফিট। এবং অন্যদিকে আমরা তালাচাবি মতবাদের প্রবক্তা পড়েছিলাম। কে পড়েছিলাম? তালাচাবি মতবাদের প্রবক্তা কে? এমিল ফিশার। এমিল ফিশার। নেক্সট 12 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে দেখো এটা উক্তি যুক্তির প্রশ্ন, এবং আমি বারবার বলছি উক্তি যুক্তির প্রশ্ন ভালো করে না বুঝলে কিন্তু ভুল হবেই। উক্তি যুক্তি ভালো করে বুঝতে হবে, আর নাহলে কিন্তু প্রশ্নের উত্তর ভুল হয়ে যাবে। এবং তোমাদের যে উক্তি যুক্তি দিয়েছি অত্যন্ত সোজা লেভেলের প্রশ্ন, 12 দাগের প্রশ্নটা। আমি এবারও বলছি, যখন ধরো আমরা মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ হয়ে যাবে, যখন আমরা ফুল সিলেবাসের মক টেস্ট নেব, এবং আমরা অন্তত পরীক্ষার আগে 10 থেকে 12টা মক টেস্ট দেবই ফুল সিলেবাসের উপর, সেখানে কিন্তু আমি বারবার বলছি উক্তি যুক্তি কিন্তু এর থেকে হার্ড লেভেলের রাখবো, যাতে আমি দেখবো তোমার কনসেপ্ট যেন ক্রিস্টাল ক্লিয়ার থাকে। তখন কিন্তু একদম সিম্পল কোশ্চেন দিয়ে দেবো না, কারণ আমি চাই তুমি যেরকমই মানে যেভাবে যে পরিস্থিতিতে তুমি এক্সাম হলে ঢুকবে, তোমার মধ্যে কোনো ভয় যেন না থাকে যে প্রশ্ন কি কঠিন হয়ে গেল, আমার কি হবে, যদি ঘুরিয়ে দেয় আমি পারবো না, এই কনফিডেন্স যেন না থাকে। যেন এই কনফিডেন্স থাকে যে আমি কোশ্চেন যাই আসুক পারবো, তবেই না প্রস্তুতি। এমন লেভেলের কনফিডেন্স আসবে যে আমার প্রশ্ন যাই আসুক আমার এক্সাম ভালো হতেই হবে। নিজে শুধু ফিটনেস, মেন্টালি ফিজিক্যালি ফিটনেস থেকেও এক্সাম ভালো হবেই, এই কনফিডেন্সটা যেন আসে। আর এই কনফিডেন্স কিন্তু রাতারাতি আসবে না, তোমাকে প্র্যাকটিস করতে হবে, তোমাকে পড়তে হবে, তোমাকে মক টেস্ট গুলো সিরিয়াসলি দিতে হবে। কোনো জায়গায় কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করতে হবে, আমি তো হাজির, অলওয়েজ হাজির তোমার জন্য। কিন্তু তোমাকে সেই সময়টা বের করে কিন্তু এফোর্ট দিতে হবে, এফোর্ট ছাড়া কিচ্ছু হবে না। তাহলে দেখো উক্তি বলছে মুখবিবরে লাইসোজাইম দ্বারা লিপিডের পরিপাক শুরু হয়, একদম না। আমরা লাইসোজাইম লিপিড পরিপাক কি করে হবে? লাইসোজাইম তো আমরা জানি ব্যাকটেরিয়া ধ্বংস করে, এখানে লিপিডের পরিপাক। আর প্রথম কথা হচ্ছে লিপিডের পরিপাকের জন্য আমাদের লাইপেজ উৎসেচক প্রয়োজন, সেখানে লাইসোজাইম নয়। তাহলে উক্তি আমাদের কি হয়ে যাচ্ছে? ভুল। যুক্তি বলছে লাইপেজ হলো প্রধান লিপিড পরিপাককারী উৎসেচক, একদম সত্যি। তাহলে যুক্তি তো সঠিক, যুক্তির যে স্টেটমেন্ট সেটা তো একদম পারফেক্ট যে লাইপেজ প্রধান লিপিড পরিপাককারী উৎসেচক, কিন্তু উক্তি আমরা দেখতে পাচ্ছি সেটা একদমই ভুল। সেই জন্য আমরা সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি, উক্তি সঠিক নয় কিন্তু যুক্তি সঠিক। নেক্সট 13 দাগের প্রশ্নটা, এই প্রশ্নটা তো আমি সরাসরি ক্লাসে তোমাদের তুলে ধরেছিলাম, এবং তারপরেও যদি প্রশ্নটা ভুল করে থাকো তাহলে দেওয়ালে একটু মাথাটা আলতো করে ঠুকে নিও, যে তুমি সত্যি হাই হাই করার মতো ব্যাপার। যেখানে হলো এনজাইমের দুটো অংশ, একটা হচ্ছে প্রোটিন যুক্ত অংশ আর একটা অপ্রোটিন অংশ। প্রোটিন যুক্ত অংশকে কি বলে? প্রোটিন যুক্ত অংশকে বলে অ্যাপো এনজাইম। অন্যদিকে যেটা দৃঢ়ভাবে যুক্ত থাকে তাকে বলে প্রোস্থেটিক গ্রুপ, তাহলে ওয়াই হচ্ছে প্রোস্থেটিক গ্রুপ। আর আলগাভাবে যুক্ত থাকে সেটা হচ্ছে কোএনজাইম, তাহলে জেড হচ্ছে কোএনজাইম। তাহলে অপশন বি ইজ কারেক্ট, এখানে অপশন বি ইজ কারেক্ট। নেক্সট 14 দাগের প্রশ্ন, মানুষের দাঁত মাড়ির গভীরে গাঁথা থাকে ও দুবার ওঠে, একে বলে যথাক্রমে। এখানে দেখো ভালো করে প্রশ্নটা পড়বে কিন্তু, যেখানে বলেছে প্রথমে কোন অংশ আছে, বলেছে দাঁত মাড়ির গভীরে গাঁথা থাকে, তাকে কি বলে? মাড়ির গভীরে গাঁথা থাকলে আমরা সেই জন্য তাকে দাঁতকে কি বলি? থেকোডন্ট বলি। আর বলেছে দুবার ওঠে, তাহলে দুবার ওঠে বলে আমরা তাকে বলি ডাইফিওডন্ট। সেই জন্য দেখো এখানেও আছে যে থেকোডন্ট ডাইফিওডন্ট, কিন্তু দেখো আগে ডাইফিওডন্ট আছে, ডাইফিওডন্ট মানে দুবার ওঠে, আর অন্যদিকে তারপরে আছে থেকোডন্ট। সেই জন্য অপশন ডি কিন্তু হবে না। কেন না? প্রথমে দেখো বলেছে যে মাড়ির গভীরে গাঁথা থাকে, তারপরে দুবার ওঠে, তাই একে বলে যথাক্রমে। যথাক্রমে মানে পরপর। তাহলে পরপর কোন কোনটা সিকোয়েন্স আছে? তাহলে মাড়ির গভীরে গাঁথা থাকে তাকে বলে থেকোডন্ট, প্রথম অংশে তাহলে থেকোডন্ট যেটা থাকবে সেটাই হচ্ছে সঠিক উত্তর। এখানে সঠিক উত্তর হচ্ছে থেকোডন্ট ও ডাইফিওডন্ট। নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে ক্ষুদ্রান্তের পেয়ার্স প্যাচ আসলে অপশন এ লিম্ফয়েড কলা, অপশন বি স্নায়ু কলা, অপশন সি রক্তবাহ, অপশন ডি কোনোটি নয়। তুমি হয়তো এই প্রশ্নটা না শুনেই থাকতে পারো যে স্যার পেয়ার্স প্যাচ কি, আমি তো জানি না। নিজের কমন সেন্সকে কাজে লাগাও। তুমি পড়ছো কি? তুমি পড়ছো পরিপাক। পরিপাকে মেনলি তুমি পড়েছো কি? তুমি পড়েছো লসিকা গ্রন্থি।
পড়েছো কিনা? তাহলে লসিকা গ্রন্থি পড়েছো, তার এছাড়া পরিপাক গ্রন্থিগুলো পড়েছো। তাহলে কিন্তু লিম্ফয়েড মানে কি? লিম্ফয়েড মানে তো লসিকা। স্নায়ু কলার সাথে কোনো সম্পর্কই নাই। রক্তবাহ কি করে আমাদের পেয়ার্স মানে ক্ষুদ্রান্তে আছে, পরিপাকে সাহায্য করে ডেফিনেটলি। স্নায়ুকলা তো পরিপাকে সাহায্য করে না, রক্তবাহ পরিপাকে সাহায্য করে না। হয়তো তোমার মনে হতে পারে কোনোটি নয়, হয় যদি করে থাকো তাহলেও মেক সেন্স। কিন্তু কেউ যদি স্নায়ুকলা বা রক্তবাহ করো, মানে আমি বলবো যে দেওয়ালে একটু মাথাটা আস্তে করে ঠুকে নাও, যাতে কপালটা না ফাটে, কিন্তু তোমার নিজের মধ্যে একটা রিগ্রেট থাকে। নেক্সট 16 দাগের প্রশ্ন। কারোর কোনো প্রশ্ন আছে এতদূর অব্দি? কিছু বলতে চাইছো কিন্তু বলতে পারছো না, এমন কারোর কোনো আছে? না। আচ্ছা, নেক্সট দেখো দুটো স্তম্ভ আছে, একটা হচ্ছে বাম স্তম্ভ, ডান স্তম্ভ। এটা তো একদম পিওর অভিস্রবণ থেকে প্রশ্ন। অতিসারক দ্রবণ আমরা পড়ে এসেছি। অতিসারক দ্রবণ বা যেটাকে বলা হয় কি বলে, কি সলিউশন ইংরেজিতে কি বলে? অতিসারক দ্রবণের আরেকটা নাম কি? ধরো ইংরেজিতে দিয়ে দিল, কি বলবে? আরে বলো গো। অতিসারক দ্রবণ কেউ বলবে না? জানি না স্যার। কি গো, একবার না জানলে এইগুলো পাপ কাজ করছো। এবার তোমাদের শাস্তি দিতে হবে। এবার তোমাদের সত্যি আমি গিয়ে দেওয়ালে মাথাটা ঠুকে দেবো। অতিসারক দ্রবণ তো পড়েছো, হাইপারটনিক সলিউশন। লঘু সারক হাইপোটনিক সলিউশন, সমসারক আইসোটনিক সলিউশন। ভুলে গেলে এত তাড়াতাড়ি? তাহলে অতিসারক দ্রবণ মানে যেখানে আমরা দেখতে পাবো দ্রাবকের পরিমাণ কম, তাহলে একের সাথে যাবে বি। লঘু সারক দ্রবণ মানে যেখানে জলের পরিমাণ বেশি, জল মানে দ্রাবকের পরিমাণ বেশি, তাহলে 2 এর সাথে যাবে ডি। সমসারক দ্রবণ মানে যেখানে আমরা দেখতে পাবো দুটোই সমান, তাহলে দ্রাবক সমান, তাহলে 3 এর সাথে যাবে এ। আর অভিস্রবণ চাপ এটা হচ্ছে দ্রাব বিভবের উপর কাজ করে, তাহলে 4 এর সাথে যাবে সি। তাহলে অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট প্রশ্নটা খুবই ভালো একটা প্রশ্ন, এটাও কমন সেন্স কাজে লাগিয়ে করা যায়, যে পেসমেকার এনজাইম কাকে বলে? অপশনে পেসমেকার কি করে? পেসমেকার আমাদের নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে? হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। তাহলে নিয়ন্ত্রণের ইংরেজি কি? রেগুলেশন। রেগুলেটরি এনজাইম ইজ কারেক্ট অ্যান্সার। দেখো অ্যাপো এনজাইম, হলো এনজাইম, প্রো এনজাইম এগুলো তো আমরা পরিচিত। অ্যাপো এনজাইম মানে প্রোটিন অংশ, প্রোটিন অংশকে আমরা কেন পেসমেকার বলবো? হলো এনজাইম মানে সম্পূর্ণ এনজাইম, তাকে আমরা কেন পেসমেকার বলবো? একটু কমন সেন্সকে কাজে লাগাতে হবে। কিন্তু পরীক্ষার সময় হুবহু তোমার জানা প্রশ্ন হয় যদি না দেয়, দুটো একটা প্রশ্ন, সেখানে তোমাকে কমন সেন্স কাজে লাগাতে হবে। আচ্ছা, যে এটার সাথে রিলেটেড কি হচ্ছে, অপশনগুলোর সাথে তো রিলেশন থাকবে। যে পেসমেকার মানে সে তো নিয়ন্ত্রণ করছে, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে, তাহলে এখানে মানে নিয়ন্ত্রণকারী উৎসেচক কি হতে পারে? একদম সরাসরি প্রথম অপশনই আছে রেগুলেটরি এনজাইম। সঠিক উত্তর হবে রেগুলেটরি এনজাইম। নেক্সট এই 18 দাগের প্রশ্নটা তো আমি যেমন তাই দিতে পারতাম। এটা হোয়াটটা না হয় যদি রিভিনাস দিতাম, কি উত্তর হতো? যদি রিভিনাসের নালীর মাধ্যমে মুখবিবর মেঝেতে উন্মুক্ত হয়, কি গ্রন্থি হতো? প্যারোটিড গ্রন্থি। নো, প্যারোটিড হচ্ছে স্টেনশন, রিভিনাস হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। সাবলিঙ্গুয়াল হতো। এখানে সঠিক উত্তর হয়েছে সাবম্যাক্সিলারি। দেখো বারবার বলছি, এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়, এই 3টে গ্রন্থি থেকে কোনটা কি ঘোলালে হবে না। হোয়াটটানের নালী হচ্ছে সাবম্যাক্সিলারি, স্টেনশনের নালী হচ্ছে প্যারোটিড, সাবলিঙ্গুয়ালের সাথে রিলেটেড রিভিনাসের নালী। নেক্সট 19 দাগের প্রশ্ন, আবারও স্তম্ভ মেলানো ছিল। দেখো স্তম্ভ মেলানো কিন্তু যদি ভুল করো তাহলে আমি বলবো যে তোমার অ্যাটেনশনের সমস্যা আছে। কারণ স্তম্ভ মেলানোতে একটা না একটা অপশন তোমার খুবই কাজে দেবে, মানে দেখবে যে হয়ে যাচ্ছে, একটা দুটো অপশন জানলেই তোমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে। দেখো পেপসিন খরিত হয় কোথায়? তুমি জানো না যে পেপসিন কোন আম্লিক মাধ্যম? পেপসিন খরিত হয় পাকস্থলীতে। তাহলে পাকস্থলীতে পিএইচ অলওয়েজ আম্লিক হবে, কারণ পাকস্থলীতে আমরা উৎসেচক এনজাইম অ্যাসিড পাই HCl। তাহলে একের সাথে যাবে বি। একের সাথে বি শুধু অপশন আছে কোথায় কোথায়? অপশন এ আর ডি তে। আমরা সি, বি আর সি এর দিকে তাকাবোই না, এ আর ডি এর মধ্যে একটা হবে। ট্রিপসিন তুমি জানো ট্রিপসিন উৎসেচক খরিত হয় কোথা থেকে খরিত হয় ট্রিপসিন কোথা থেকে খরিত হয়? কে বলবে? অগ্নাশয় গ্রন্থি। অগ্নাশয় থেকে। এবং এই ট্রিপসিনকে সক্রিয় করে একটা উৎসেচক, কোন উৎসেচক? দেখবে ট্রিপসিনোজেন রূপে খরিত হয়, তারপর সেটা সক্রিয় হয়, দিয়ে ট্রিপসিনে পরিণত হয়। কোন উৎসেচক? এখান থেকে তো এই প্রশ্নগুলো থাকবেই। ট্রিপসিনোজেনকে কে ট্রিপসিনে পরিণত করে? মনে আছে? ভালো করে রিভিশন দাও, ওই জায়গাগুলো রিভিশন দাও, ভুলে গেলে চলবে না। সপ্তাহে 2টো দিন যেমন এখানে তুমি ক্লাস করছো, একটা দিন যেন পুরো যতটা পড়েছো সেটা রিভিশন দেওয়ার সময় থাকবে। ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে এন্টারোকাইনেজ বা এন্টারোপেপটাইডেজ।
ঠিক আছে? তো এই ট্রিপসিন এটা সক্রিয় হয় কোথায়? না এটা হয় ক্ষারীয় মাধ্যমে, কারণ এই ট্রিপসিনের পিএইচ দেখবে আমরা পড়েছিলাম 8.8। ক্যাটালেজ এটা হচ্ছে আমাদের কোনটা যাবে? এটা হচ্ছে প্রশম মাধ্যমে কাজ করে, আর সর্বাপেক্ষা কার্যকরী হচ্ছে পরম পিএইচ এ কাজ করে উৎসেচক যে কোনো। তাহলে অপশন ডি ইজ কারেক্ট। 4 এর সাথে আমরা সি পাচ্ছি, 4 এর সাথে সি শুধু অপশন ডি তেই আছে, অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট 20 দাগের প্রশ্ন, পাকরসের উক্তি বলছে পাকরস তীব্র আম্লিক হওয়া সত্ত্বেও পাকস্থলীর প্রাচীর সুরক্ষিত থাকে, আর যুক্তি বলছে পাকরসে উপস্থিত জল পাকস্থলীর আন্তঃপ্রাচীর পিচ্ছিল রাখে এবং ACL এর ক্রিয়া প্রতিহত করে। উক্তি বলছে পাকরসের তীব্র আম্লিক হওয়া সত্ত্বেও পাকস্থলীর প্রাচীর সুরক্ষিত থাকে, এটা একদম সত্য কথা। কিন্তু যুক্তি বলছে পাকরসে উপস্থিত জল পাকস্থলীর অন্তঃপ্রাচীর পিচ্ছিল রাখে এবং ACL এর ক্রিয়া প্রতিহত করে। এটা ভুল। সত্যটা কি আমাকে কে বলবে? সত্যটা কি হতো এখানে? যুক্তি কি লিখলে মানে কি থাকলে সেটা সত্য হতো? এনিওয়ান? এখানে মানে জল তো নয়, কে পাকস্থলীর অন্তঃপ্রাচীর পিচ্ছিল রাখে এবং ACL এর ক্রিয়া প্রতিহত করে, কে? আমাদের অফলাইন ক্লাসে পেলে না এই চুপ করে থাকাটা বুঝিয়ে দিতাম। মিউকাস, একদম মিউকাস। তো তা বলছো না কেন? চুপ করে থাকছো, নীরব দর্শক হয়ে থেকো না, তাহলে তো কিছু শিখতে পারবে না। আর তুমি এটা ভেবো না যে তুমি ভুল বললে আমি তোমাকে স্ক্রিনের বাইরে গিয়ে কামড়ে দেবো। আরে ভার্চুয়াল ক্লাস করছো, তারপরেও তোমরা এরকম এত হেজিটেট করছো কেন আমি বুঝতে পারছি না। 21 দাগের প্রশ্ন, গ্রাসনালী সম্পর্কিত কোন তথ্যটি ভুল? অপশন এ আছে গলবিল, গ্রাসনালী গলবিল ও পাকস্থলীর মাঝে অবস্থান করে। তারপরে হচ্ছে গ্রাসনালীকে অন্ননালী বলে, গ্রাসনালীতে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয়, গ্রাসনালীতে পেরিস্টালসিস দেখা যায়। দেখো গলবিল ও পাকস্থলীর মাঝে অবস্থান করে, এটা তো সত্য। প্রশ্নে কিন্তু বলেছে কোন তথ্যটি ভুল, ভালো করে প্রশ্ন দেখবে, তাড়াহুড়ো করে অ্যান্সার দিলে ভুল হবে। গ্রাসনালীকে অন্ননালী বলে, একদম ঠিক। খাবার তো শুধু এই গ্রাসনালীর মাধ্যমেই আসে। আর গ্রাসনালীতে পেরিস্টালসিস দেখা যায়, এটাও তো সত্য কথা। পেরিস্টালসিস মানে সে দেখবে পড়ানো হয়েছিল যে গ্রাসনালীটা ক্রমসংকোচন পদ্ধতিতে খাবারটা আস্তে আস্তে সরে যায়, তো ক্রমসংকোচনের আরেকটা নাম পড়েছিলাম পেরিস্টালসিস। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট 22 দাগের প্রশ্ন, একটা গ্রাফ দিয়েছে, দিয়ে বলেছে একটি উৎসেচক নিয়ন্ত্রিত বিক্রিয়ার ক্ষেত্রে প্রদত্ত লেখচিত্রটিতে সি পয়েন্টের পরে বিক্রিয়ার হার বাড়ালে নিচের কোনটি দ্বারা তা সম্ভব? অর্থাৎ আমরা বিক্রিয়ার হারকে বাড়াতে চাইছি, এবং সি মানে কি? সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, মানে ভি ম্যাক্স। বলছে সি পয়েন্টে আসার পরে আমি চাইছি যে সেটাকে বিক্রিয়ার হারকে আমরা বাড়াতে চাইছি, তাহলে কি দ্বারা সম্ভব? অপশন এ আছে সাবস্ট্রেটের পরিমাণ বৃদ্ধি করে, অপশন বি আছে জল যোগ করে, অপশন সি আছে উষ্ণতা বৃদ্ধি করে, অপশন ডি আছে উৎসেচকের ঘনত্ব কমিয়ে। দেখো সাবস্ট্রেটের পরিমাণ বাড়ালে তো বিক্রিয়ার হার বাড়বে না, তার কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়া ম্যাক্সিমাম ভেলোসিটিতে আছে, মানে সমস্ত সাবস্ট্রেট ইউটিলাইজড হয়ে গেছে। বি বলেছে জল যোগ করে, জল যোগ করলে তো উৎসেচকের কনসেন্ট্রেশন কমে যাবে, আর উৎসেচকের কনসেন্ট্রেশন বা ঘনত্ব যদি কমে যায় তাহলে বিক্রিয়ার হার কমে যাবে, বাড়ানো যাবে না। এখানে বলেছে কিন্তু বিক্রিয়ার হার বাড়ালে কোনটি দ্বারা সম্ভব, অর্থাৎ বিক্রিয়ার হারকে আমরা বাড়াতে চাইছি। অপশন ডি বলেছে উৎসেচকের ঘনত্ব কমে, না উৎসেচকের ঘনত্ব কমে গেলে বিক্রিয়ার হার কমে যাবে। সি বলছে উষ্ণতা বৃদ্ধি করে। এবার তোমার মনে প্রশ্ন আসবে, স্যার আপনি তো বলেছিলেন উষ্ণতা বৃদ্ধি করলে উৎসেচকের মানে উৎসেচক ভেঙে যায়, এখানে কোথায় লেখা আছে যে উৎসেচকটা 45 বা 50 ডিগ্রি সেন্টিগ্রেডে কাজ করে? এখানে তো লেখা নেই। ধরো কোন একটা উৎসেচক কাজ করছে 20 ডিগ্রিতে, আমি যদি উষ্ণতা বাড়িয়ে দিই, দেখবে একটা জিনিস পড়েছিলে Q10 ভ্যালু, অর্থাৎ প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়ে যায়, যেটা আমরা Q10 ভ্যালু পড়েছিলাম কিনা, মনে আছে কিনা Q10 ভ্যালু? কে কে মনে আছে আমাকে একটু বলো তো Q10 ভ্যালু? একদম প্রথম দিকের ক্লাস, যারা পরে অ্যাড করেছে তাদের রেকর্ডেড তারা দেখতে পাবে, যারা লাইভ ক্লাসে ছিল তাদের তো মনে থাকা উচিত। আর যদি ভুলে যাও প্লিজ একবার মানে রিভিশন দাও, রিভিশন ছাড়া কিন্তু ভুলে যাবে। কারণ প্রতিদিন একটা ক্লাস তো তোমরা করছো না, বিভিন্ন সাবজেক্টের ক্লাস করছো, বিভিন্ন জিনিস শিখছো, এই সময় ভুলে যাবে। ভুলে যাওয়াটা কিন্তু স্বাভাবিক, তো তোমাকে কিন্তু ভুলে যাওয়াটা স্বাভাবিকের জায়গায় তোমাকে রিটেন করতে গেলে কিন্তু একটু রিভিশন দিতে হবে। রিভিশন ছাড়া কোনো গল্প নেই। তুমি দেখো কেন এই যে মক টেস্টটা নিলাম, এই মক টেস্টের জন্য তোমার রিভিশন হলো কিনা? রিভিশন হলো 100%, তুমি স্বীকার করো আর না করো। কিন্তু এই রিভিশনটা যদি তুমি ছেড়ে দাও তাহলে কিন্তু আবার সাফার করবে দ্বিতীয় মক টেস্টে। এবং আমি আবারও বলছি জুন মাসের শেষে কিন্তু আবার একটা দ্বিতীয় মক টেস্ট হবে, সেখানে প্রথম 3টে চ্যাপ্টার নিয়ে মক টেস্ট হবে, যেখানে 90% কোয়েশ্চেন আসবে থার্ড চ্যাপ্টার থেকে, অর্থাৎ বিপাক থেকে, আর 10% কোয়েশ্চেন কিন্তু এই পুরোনো চ্যাপ্টার দুটো থেকে আসবে।
সেই জন্য প্লিজ পুরোনো জিনিস ভুলে গেলে হবে না, আমাদের পুরোটাকে রিটেন রাখতে হবে, আমাদের পুরোটাকে কিন্তু মনে রাখতে হবে। বেশ, নেক্সট যে প্রশ্ন, যেটা হয়তো ভুল করেছে দেখতে পাচ্ছি, 23 দাগের প্রশ্ন। বিবৃতি 1 বলছে ফ্রুক্টোজের বিশেষণ, বলেছে ফ্রুক্টোজের বিশেষণ ঘনত্বের নতিমাত্রা সপক্ষে বাহক দ্বারা ঘটে। মানে বলছে যে ফ্রুক্টোজের বিশেষণ হয় ঘনত্বের নতিমাত্রা সপক্ষে, অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যায়, নতিমাত্রা মানে সেই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, যেটা বলেছে বাহক দ্বারা ঘটে। একদম সত্য, একদম সত্য। এবং তারপরে বলেছে বিবৃতি 2 বলেছে যে সকল অ্যামাইনো অ্যাসিডের শোষণ ঘনত্বের নতিমাত্রার বিপক্ষে ঘটে, এবং এটা সকলের ক্ষেত্রে হয় না, এটা অ্যাকচুয়ালি মিথ্যা। এবার এ কি করেছে, বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি তুমি একটা ভালো করে লক্ষ্য করো তো, যে স্যার তাহলে এটা তাহলে তো সত্য হওয়ার কথা ছিল, এটা কেন মিথ্যা করলেন স্যার, আপনি তো ভুল করে ফেললেন, এটা মনে হচ্ছে। দেখো আমাকে এক্সপ্লেনেশনটা দিতে দাও। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে আমরা যেটা বিশেষণ দেখতে পাচ্ছি, একটা অ্যামাইনো অ্যাসিডের বিশেষণ, একটা ফ্যাটি মানে ফ্রুক্টোজের ক্ষেত্রে বিশেষণ, এবং এটা পরস্পরের সাথে কিন্তু রিলেটেডই নয়। এটা মানে কারণ আমরা জানি ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, গ্লুকোজ এদের বিশেষণ একরকম ভাবে হয়, অ্যামাইনো অ্যাসিডের বিশেষণ এখনো তোমরা মানে সরি অ্যামাইনো অ্যাসিডের বিশেষণ তো পড়েছো, সেটা একরকম ভাবে হয়। তো এখানে এরা পরস্পর কিন্তু অ্যাকচুয়ালি সঠিক উত্তর হবে এরা পরস্পরের সাথে সম্পর্কিত নয়। এবং ওই জন্য দেখো আমি অ্যান্সার করেও দিয়েছি। হ্যাঁ, আপাত দৃষ্টিতে মনে হবে, আমি তো বললাম তোমার দেখে তো মনে হবে যে এটাই, মানে ওই যে যেমন সেই চকচক করলে দেখবে হয় না, যে এখন দেখবে সেই সেই কি বলে ভুলে যাচ্ছি, অনেক কিছুর সাথে দেখবে ফলস টাকা গিফট হয়। আমি একদিন দেখছি আমার ভাইপোটা 200 টাকা নিয়ে খেলছে, আমি বলছি এই টাকাটা ছিঁড়ে যাবে, পরে দেখছি লেখা আছে জাস্ট ফর ফান। মানে ওইরকম ব্যাপার, দেখে মনে হবে তোমার অরিজিনাল টাকা, কিন্তু তারপরে মনে হবে ও বাবা এটা তো মেকি। ঠিক সেরকম এখানে তোমার আপাত দৃষ্টিতে মনে হবে অপশন সি, এবং মেজরিটি হয়তো অপশন সি করেছো, এবং যেটা ভুল হয়ে গেছে। সেই জন্য একটু কিন্তু মাথাটাকে মানে যখনই তুমি কোনো প্রশ্নের অ্যান্সার করতে যাচ্ছ, সেখানে কিন্তু কনসেন্ট্রেশন লুজ দিলে হবে না, সেখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিজেকে ভাবতে হবে। বেশ, নেক্সট 24 প্রশ্ন, কোন প্রোটিন বা প্রোটিনগুলি দ্বারা কোষ ঝিল্লি জুড়ে অণুর পরিবহন ঘটে? দেখো আমরা দেখবে কোষ পর্দা যখন পড়েছিলাম, সেখানে 3 রকমের প্রোটিন পড়েছিলাম, ইন্টিগ্রাল, চ্যানেল, ট্রান্সমেমব্রেন, এবং 3 ধরনের প্রোটিনের মানে প্রোটিন যেগুলো বাহক, তার দ্বারা এটা অণুর পরিবহন ঘটে। সেই জন্য সঠিক উত্তর হয়েছে সবকটি। 25 দাগের প্রশ্ন, এটা হচ্ছে একদম মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের প্রশ্ন, মানে যেটা পরিপাকতন্ত্র। 1 নাম্বার হচ্ছে ইনজেশন। ইনজেশন মানে হচ্ছে মল বেরিয়ে যাওয়া, তাহলে একের সাথে একের সাথে ডি। ইনজেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি বহিষ্করণ। অ্যাবজর্পশন মানে শোষণ, মানে সেখানে কি হচ্ছে, সংবহনতন্ত্রে প্রবেশ করছে। আর সি মানে অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন মানে আত্তীকরণ, যেটা আমরা পড়েছি। আত্তীকরণ মানে সেখানে প্রোটোপ্লাজমের অংশে পরিণত হচ্ছে। আর ডাইজেশন মানে সেটা পরিপাক। পরিপাক মানে সেটা জটিল খাদ্য থেকে সরল খাদ্যে পরিণত হচ্ছে। বেশ, তোমার মনে হবে যে স্যার আপনি কি বলছেন, এই ইংরেজি শব্দগুলো তো আমার মাথায় আসছে না কিছু। দেখো তুমি ডাইজেশন তো পড়েছিলে, তাহলে ডাইজেশন পড়েছিলে মানে ডাইজেশন মানে আমি প্রথম দেখবে আজকের স্লাইডটা তো প্রথমেই ছিল পরিপাক বলতে বোঝায় জটিল খাদ্য থেকে সরল খাদ্য, তাহলে ডাইজেশনের সাথে হবে অপশন বি। তাহলে অপশন বি হচ্ছে মানে অপশন বি আর ডি তো বাদ, আমরা এই দুটো অপশনের দিকে তাকাবোই না, তাহলে এ আর সি এর মধ্যে উত্তর হবে। এবার তুমি কনফিউজড যে কি হতে পারে, তোমার তো এটা মনে আছে অ্যাবজর্ব করা মানে কি? অ্যাবজর্ব করা মানে হচ্ছে শোষণ করা। আর শোষণ করা মানে কি বলে? শোষণ করা মানে আমরা জানি যে প্রক্রিয়ায় যে খাদ্যবস্তু, যেটা সরল খাদ্যবস্তু, সেই সরল খাদ্যবস্তুটা রক্তে প্রবেশ করে। তাহলে এখানে 2 এর সাথে সি, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে 2 এর সাথে সি, অপশন সি তেই আছে, সেজন্য সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট 26 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে যে জৈব রাসায়নিক পদার্থ উৎসেচকের ক্রিয়া হ্রাস করে বা প্রতিরোধ করে তাকে ড্যাশ বলে। তাহলে ক্রিয়া করছে, বাধা দিচ্ছে, মানে সে তো অ্যান্টি। মানে তুমি একটা কাজ করতে যাচ্ছ, তোমাকে সে কেউ বাধা দিচ্ছে, তার মানে সে তো তোমার অ্যান্টি। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে অ্যান্টি এনজাইম সঠিক উত্তর হবে। প্রো এনজাইম মানে যে এনজাইম থেকে, মানে যে পদার্থ থেকে এনজাইম সৃষ্টি হয় তাকে বলে প্রো এনজাইম। হলো এনজাইম মানে সম্পূর্ণ এনজাইমটাকে বলে। বেশ, 27 দাগের প্রশ্ন দেখবে, এই প্রশ্নটাই আই থিঙ্ক গত বছর থার্ড সেমিস্টার তোমার গত থার্ড সেমিস্টারে এই প্রশ্নটাই দিয়েছিল, যে তুমি টিফিনে সেদ্ধ ডিম খেললে, বলেছে তার সঙ্গে সেকা পাউরুটিও খেলে, এবার তোমার দেহে যে যে উৎসেচকগুলি কাজ করবে সেই গ্রুপটা বেছে নাও। দেখো এখানে তুমি সেদ্ধ ডিম খেয়েছো, মানে কি খেয়েছো? সেদ্ধ ডিম খেয়েছো মানে সেখানে প্রোটিন আছে, সেখানে আর কি আছে, সেখানে কার্বোহাইড্রেট আছে, সেখানে ফ্যাট আছে, এই ব্যাপার। এবার দেখো কেন বাকি অপশনগুলো হচ্ছে না, অপশন সি কেন হচ্ছে সেটা ভালো করে বোঝো। অপশন এ আছে কেসিন, দেখবে কেসিন প্রোটিন কোথায় থাকে বলো তো?
কেসিন প্রোটিন কোথায় থাকে? হ্যালো, এটা তো দুধে থাকে, দুধে, গরুর দুধে হ্যাঁ, থাকে কেসিন প্রোটিন। দুধেই তো তাহলে বললাম। হ্যাঁ, তো কেসিন প্রোটিন দুধে থাকে, তাহলে এখানে তো তুমি পাউরুটি ডিমের সাথে তো দুধ তো খাওনি, তাহলে কেসিন ক্যান্সেল, তাহলে হলো না। তারপর আছে লাইপেজ, কোলেস্টেরল, এস্টারেজ। এখানে দেখো লাইপেজ মানে মেনলি যেটা আর কি পিওর ফ্যাট জাতীয় খাবার, ডিম তো আমরা জানি প্রোটিন জাতীয় খাবার, তাহলে এটা হলো না। 3 নাম্বার আছে টায়ালিন, পেপসিন, ট্রিপসিন। দেখো টায়ালিন হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, যেটা আমরা সেকা পাউরুটিতে মেনলি কার্বোহাইড্রেট আছে। পেপসিন এবং ট্রিপসিন হচ্ছে প্রোটিন জাতীয় খাবার, যারা হচ্ছে মেনলি প্রোটিন জাতীয় খাবারে ডাইজেস্ট করে। বাকি ডি কেন হলো না? ডি বলেছে নিউক্লিন। নিউক্লিন কাকে ভাঙে বা কাকে ডাইজেস্ট করে? সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডকে। টায়ালিন করে কাকে? টায়ালিন করে আমার কার্বোহাইড্রেট, পেপসিন করে। এখানে নিউক্লিন আমরা মেনলি কার্বোহাইড্রেট মানে যে সেটাতে তো আমরা এই জিনিস পাচ্ছি না, তো সেই জন্য এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট 28 দাগের প্রশ্ন, পাকস্থলীর তথা পৌষ্টিক নালীর ভিতর থেকে বাইরের দিকে স্তর। এটাও দেখবে বলা হয়েছিল একদম, বা ভেতরে হচ্ছে মিউকাস, সাবমিউকোসা, তারপরে হচ্ছে মাসেল স্তর বা পেশি স্তর, দেন সেরোসা। আর একদম বাইরে থেকে দেখলে সেরোসা, তারপরে পেশি স্তর, তারপরে সাবমিউকোসা, তারপর মিউকোসা বা মিউকাস। তো এই জিনিসগুলো আশা করি মনে আছে, যদি মনে না থাকে ক্লাসগুলো একটু রিভিশন দাও, পেয়ে যাবে। 29 দাগের প্রশ্নটাও ভালো প্রশ্ন। বলেছে এক্স হলো কার্বোহাইড্রেট শোষণের একটি পদ্ধতি। বলেছে এই পদ্ধতিতে গ্লুকোজ ও গ্যালাক্টোজ শোষিত হয়। বলেছে এই শোষণ পদ্ধতিতে সোডিয়াম আয়ন এবং বাহক প্রোটিন সাহায্য করে। এই বাহক প্রোটিনকে সিমপোর্টস বলে। বলেছে এক্স কি ধরনের শোষণ কৌশল? দেখবে আমরা 3 ধরনের জিনিস পোর্টস পড়েছিলাম, একটা সিমপোর্টস, একটা অ্যান্টিপোর্টস, আর একটা কি পোর্টস? ইউনিপোর্টস। 3টে পোর্টস পড়েছিলাম দেখবে। সে দেখবে পড়ানোর সময় বলেছিলাম না যে দুজনায় একসাথে বাসে চাপলো, বা একজন বাস থেকে নামলো আর একজন বাসে উঠলো, আর একাই বাসে চেপে গেল। তো এখানে গ্লুকোজের যেটা হয় সেটা হচ্ছে, গ্লুকোজের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে গ্লুকোজের ক্ষেত্রে সোডিয়াম সহ পরিবহন কৌশল আমরা দেখতে পাই, অর্থাৎ সোডিয়াম ভেতরে প্রবেশ করে, সোডিয়াম এবং গ্লুকোজ একসাথে প্রবেশ করে। এটা হচ্ছে গ্লুকোজ সোডিয়াম সহ পরিবহন, দেখবে ক্লাসে এটা ডিটেল বোঝানো হয়েছিল। বেশ, 30 দাগের প্রশ্ন, যেটা এ ভুল করেছে, প্রশ্নটা ছিল HCl একটি সক্রিয়ক বা অ্যাক্টিভেটর, নিচের কোনটি এর সঠিক ব্যাখ্যা? দেখো HCl সক্রিয়ক বা অ্যাক্টিভেটর মানে অ্যাক্টিভেট করবে কাউকে, অত্যন্ত সোজা প্রশ্ন, কেউ একটু ভাবো না, এখানে প্রশ্নের মধ্যেই অ্যান্সার করা আছে যে HCl একটা সক্রিয়ক, মানে সে তো কাউকে সক্রিয় করবে। কাকে সক্রিয় করবে? নিষ্ক্রিয় উৎসেচককে সক্রিয় করবে, আর সক্রিয় করা মানেই কার্যকরী করা। তাহলে এখানে অপশন এ আছে HCl লাইপেজে রূপান্তরে সাহায্য করে, ভুল। HCl একটি সমযোজী নিয়ন্ত্রক উৎসেচক হিসেবে কাজ করে। HCl আবার উৎসেচক কি করে হবে? ভুল। HCl একটি শর্করা ভঙ্গক উৎসেচক, না, সেটার জন্য অ্যাক্টিভেটরের কোনো সম্পর্ক নেই। HCl শুধুমাত্র সুক্রোজকে ভাঙে, তার মানে এই নয় যে HCl একটা সক্রিয়। আর ডি বলেছে HCl নিষ্ক্রিয় উৎসেচক বা প্রো এনজাইমকে সক্রিয় করে, একদম সত্য। তার কারণ আমরা জানি রেনিনকে সক্রিয় করে কে? HCl। তাহলে ওই জন্য অপশন এখানে যেটা দাঁড়াও এক সেকেন্ড, এখানে এটা ভুল হলো কেন? আচ্ছা, নো কারেক্ট অ্যান্সার, এটা আই থিঙ্ক নাম্বার তুমি পাবে। এই 30 দাগের প্রশ্ন HCl এটা কে কে করেছো? স্যার আমি করেছি। হ্যাঁ, এটা অপশন ডি, এখানে আমার অ্যান্সারটাই দেওয়া নেই, বুঝলে? এটা প্রত্যেকে অ্যান্সার পাবে, আমি একটু আপডেট করে দিচ্ছি, তাহলেই দেখতে পাবে এটা অ্যান্সার হবে, এটা 1 নাম্বার যোগ হবে তোমার। HCl একটি সক্রিয়ক, তার কারণ হচ্ছে HCl নিষ্ক্রিয় উৎসেচককে বা প্রোএনজাইমকে কার্যকরী করে, এটাই হচ্ছে সঠিক উত্তর। এটা কোনোভাবে এখানে আমার অ্যান্সারটা যোগ করা নেই, দেখাচ্ছে না নো কারেক্ট অ্যান্সার, মানে সেই জন্য সবগুলোই ভুল দেখাবে আর কি। তুমি যেটাই অ্যাটেম্প করো সেটাই ভুল দেখাবে, যেটা তোমাদের প্রথমে দেখবে হয়েছিল, তাই না? তুমি বলছিলে যে স্যার সব ভুল দেখাচ্ছে কেন? তো এটা সঠিক উত্তর হবে 30-এরটাই। আমি তোমাদের মার্কসটা আপডেট করে দিচ্ছি, এটা আমি অ্যান্সারটা অ্যাড করে দিলে এই অ্যান্সারটাকে ঠিক দেখাবে। তো এটা সঠিক উত্তর হবে কিন্তু অপশন ডি। এটা যারা যারা ঠিক অ্যাটেম্প করেছো তারা প্রত্যেকেই সঠিক উত্তর করেছো, HCl নিষ্ক্রিয় উৎসেচককে প্রোএনজাইমে কার্য করে, এটা সঠিক উত্তর। বেশ, 31 দাগের প্রশ্ন, যে মোট খরিত লালারসের 70% ক্ষরণ করে ড্যাশ গ্রন্থি। তো অবশ্যই 70% ক্ষরণ করে কে? 70% ক্ষরণ করে আমাদের সাবম্যান্ডিবুলার, প্যারোটিড করে 25% এবং সাবলিঙ্গুয়াল করে মাত্র 5%। নেক্সট 32 এর প্রশ্ন, সেটা হচ্ছে যে আন্তরিক রসের ক্ষরণ, ভালো করে প্রশ্নটা শোনো, বলেছে আন্তরিক রসের ক্ষরণ স্নায়বিক পদ্ধতিতে নিয়ন্ত্রিত হয়। আর 2 নাম্বার বিবৃতি বলছে যে
ক্ষুদ্রান্তে খাদ্যবস্তুর উপস্থিতি ভেগাস স্নায়ুকে উদ্দীপিত করে যা আন্তরিক রস ক্ষরণ করে। তাহলে দেখো আমি যদি প্রশ্ন করি যে ক্ষুদ্রান্তের খাদ্যবস্তুর উপস্থিতিতে ভেগাস স্নায়ুকে উদ্দীপিত করে আন্তরিক রস ক্ষরণ করে কেন, তার উত্তর আসছে যে আন্তরিক রসের ক্ষরণ স্নায়বিক পদ্ধতিতে নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ বিবৃতি 2 এর কারণ হচ্ছে বিবৃতি 1। অপশন ডি ইজ কারেক্ট। বিবৃতি 1 হলো বিবৃতি 2 এর কারণ। এখানে ভুল করে ফেলেছে, উল্টোটা করেছে, উল্টো বুঝে ফেলেছে যে বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর কারণ। না, তুমি এর উত্তরটা দেখো, তুমি বলছো যে আন্তরিক রসের ক্ষরণ স্নায়বিক পদ্ধতিতে নিয়ন্ত্রিত হয় কেন, দিয়ে তুমি বললে যে এইটা না, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে কেন, তার কারণ মানে 2 নাম্বার বিবৃতিটা হচ্ছে কেন, এটা একটা স্টেটমেন্ট দিচ্ছে যে ভেগাস স্নায়ুকে উদ্দীপিত করে আন্তরিক রস ক্ষরণ করে। কেন করে, তার কারণ হচ্ছে আন্তরিক রসের ক্ষরণ স্নায়বিক পদ্ধতিতে নিয়ন্ত্রিত হয়। ভালো করে প্রশ্নটা কিন্তু দুবার পড়তে হবে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে। সঠিক উত্তর হবে অপশন ডি, বিবৃতি 1 হলো বিবৃতি 2 এর কারণ। বেশ, নেক্সট 33 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে সাবস্ট্রেটের গাঢ়ত্বের পরিবর্তনের সঙ্গে অনুঘটকীয় ক্রিয়ার হারও পরিবর্তিত হয়। কোনটি সঠিক পর্যায়ক্রমটি উৎসেচকের বিক্রিয়ার হার বৃদ্ধিকে নির্দেশ করে? এখানে সঠিক উত্তর দেখো, প্রথমে আমরা প্রাথমিক সাবস্ট্রেটের গাঢ়ত্ব পাই, তারপরে বিক্রিয়ার হার অর্ধেক হয়, তারপরে বিক্রিয়ার হার ম্যাক্সিমাম হয়। তো অপশন সি ছাড়া তো কোনো কিছুই নেই, একদম সিম্পল কোয়েশ্চেন যে প্রথমে বিক্রিয়ার হার প্রাথমিক থাকে, তারপরে বিক্রিয়ার হার বাড়ে, হাফ ভিম্যাক্স হয়, তারপরে ভিম্যাক্স। অপশন সি ইজ কারেক্ট। বাকি যেগুলো আছে সব তো ভিম্যাক্স থেকে তো শুরু হয় না, সেটা ভিম্যাক্স আলটিমেট স্টেজ, তো সেই জন্য এটা সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট 34 দাগের প্রশ্ন, যে প্রশ্নটা আমি আগে এক্সপ্লেনেশন দিলাম যে কিসের উপস্থিতিতে নিষ্ক্রিয় প্রোরেনিন সক্রিয় রেনিনে পরিণত হয়, সেটা হচ্ছে HCl, যেটা আমাদের পাকস্থলিত হয়। এবং লাস্ট প্রশ্ন, যে জলের অণু ছাড়া অণুর বিশ্লেষণ ঘটায় কোন ধরনের উৎসেচক, সেটা অবশ্যই আমরা জানি জলের অণু ছাড়া, সেটা হচ্ছে লাইয়েজ। এইটা হচ্ছে জলের অণু ছাড়া বিশ্লেষণ ঘটায়। তোমাদের অ্যানি রিমার্কস লিখতে বলেছিলাম, কেউ কোনো রিমার্কস তো লেখনি। কেউ লিখেছে রিমার্কস? কেউ কি কোনো রিমার্কস করেছো? আমি তাহলে সেটা দেখতে চাই। এটা কি বলেছিলেন? আমি শুনিনি। মানে এটা ম্যান্ডেটরি করে দিলে তোমাকে লিখতে হতো কিছু, আর নাহলে সাবমিট হতো না। আমি ওটা ম্যান্ডেটরি করিনি, কারণ আমি দেখছি এমনি প্রেসার থাকবে, তারপরে আবার মানে কোনো কিছু ভুল কি মানে মতামত আর কি, তোমার মতামত জানতে চাইছিলাম, যে কোনো ফিডব্যাক আর কি, সেটা জানতে চাইছিলাম। তোমরা কেউই হয়তো আশা করি দাওনি। তো এই হচ্ছে তোমাদের ব্যাপার। বলো এবার কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন আছে কারোর? এটা হচ্ছে তৃষার খাতা। তৃষা কোএনজাইম ভুল করেছিলে, আর তো এগুলো সব ঠিকই আছে। আর কোথায় ভুল হলো? এই তো সঠিক উত্তর নির্বাচন ভুল করেছিলে, বিবৃতিটা ভুল করেছিলে, এইটা ভুল করেছিলে যে উৎসেচকের ক্রিয়া হ্রাস বা প্রতিরোধ করে, এটা পাপ কাজ করেছে। দেওয়ালে একটু আস্তে করে মাথাটা ঠুকে নিও। আর HCl একটা অ্যাক্টিভেটর, এটা ঠিক করেছে, এটা সঠিক উত্তর হবে। 30 দাগের প্রশ্নটা আমি অ্যান্সারটা আপডেট করে দিচ্ছি। যারা যারা 30 এর অ্যান্সার করেছো অপশন ডি, তারা প্রত্যেকে 1 নম্বর এসে না, কোনো রিমার্কস দাওনি। তো কারো কোনো প্রশ্ন আছে কি? তাহলে আমি এখনই করে দিচ্ছি, তোমাদের দেখো রেজাল্ট হয়ে যাবে। অপশন ডি 30 দাগের প্রশ্ন ছিল, তাই না? 30 দাগের 29 30 এখনই করে দিচ্ছি। 30 দাগের উত্তর, এটা আমি কোনো অ্যান্সারই ঠিক করিনি, দেখেছো? কোনো অ্যান্সারই আমি ঠিক করিনি, যার জন্য এটা তুমি যাই অ্যাটেম্প্ট করো সেটা হবে না। এটা এবার দেখো, তুমি দেখতে পাবে তোমাদের স্কোর সব চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ দেখো, তৃষার হলো, আমি যদি একটু শিটে দেখি তাহলে বুঝতে পারবে, সবার স্কোর দেখো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা তোমরা এটা দেখতে পাবে না, এই তো তৃষার হয়েছে 28, মনিদীপার 33, আর এইগুলো পরপর দেখাচ্ছি না, যদি আপডেট হোক আমি তোমাদের করে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? বেশ ঠিক আছে, বলো কারোর কোনো প্রশ্ন আছে কি? এবার বলো সৃজনী, তোমার কোনো প্রশ্ন আছে আর? না স্যার। বুঝেছো কোন কোন জায়গায় ভুল করেছো, বুঝতে পেরেছো? হ্যাঁ। নেক্সট পরীক্ষাতে যেন এইগুলো আর ভুল না হয়, ঠিক আছে? আজকে আর তাহলে ক্লাস করাচ্ছি না, বুঝলে? অত সময় হয়ে গেল। পরের দিন আমরা প্রোটিন পরিপাক শুরু করবো, তাহলে প্রোটিন বিপাক। তোমাদের সহমত আছে কি আমার এই মতামতের সাথে? স্যার কি বললেন, আরেকবার বলুন।
আমি বললাম যে আজকে তাহলে আর প্রোটিন পড়াচ্ছি না, প্রোটিন বিভাগ পড়াচ্ছি না, আজকে তো 9টা বেজেই গেল, কি শুরু করবো আর কি বলবো? আগের ক্লাসে যা পড়িয়েছেন ওইগুলো একটু কোশ্চেন আনসার করে হ্যাঁ। তারপর ছেড়ে বেশ ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার আমি তো কোশ্চেন অ্যান্সার সেটও অ্যাড করি নাই, আমি তাও ধরে নিচ্ছি, দেখি সবাই কি বলছে বলো আমাকে, সবার মতটা তাহলে শুনি। তাহলে ছেড়ে দিন। হ্যাঁ, সবার মত কি শুনি আগে, বাকিরা বলো, বাকিরা মেজরিটি ভোট যেখানে যাবে আমি সেটাই করতে নিরুপায়। সৃজানী, অহনা, ঋতিকা, বলো কি গো, নাসিফা, তৃষা? স্যার আজ এমনিতেই আমার শরীরটা একটু খারাপ আছে, তারপরে আজকে আমার খেলা ছিল। শোনো শোনো, শোনো শোনো, ঋতিকা, ঋতিকা তোমাকে কংগ্রাচুলেশন। স্যার দরকার নেই পরে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তোমার দেখলাম আমি যে তুমি চ্যাম্পিয়ন হয়েছো, গোল্ড পেয়েছো, খুব ভালো লাগলো দেখে। কংগ্রাচুলেশন, এইভাবেই মানে আরো এগিয়ে যাও আর কি। ঋতিকা কি খেললো? ও ক্যারাটে থেকে, আমি দেখলাম ক্যারাটে চ্যাম্পিয়ন, খুব ভালো। এদেরকেও একটু ক্যারাটে শিখিয়ে দিও, বুঝলে, ভবিষ্যতে কোনোদিন অফলাইনে দেখা হলে। ঠিক আছে যাদের 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 ইন্টারেস্ট আছে। ঠিক আছে, চলো তাহলে আজকে এখানে ক্লাসটা ইয়ে করছি, পরের দিন আমরা তাহলে প্রোটিন ইয়ে থেকে শুরু করবো। আর আমি বারবার আবারও যেটা বলছি যে টেস্ট যেমনই হোক নিজেকে কিন্তু ইমপ্রুভ করতে থাকতে হবে, নিজের প্রতি ফোকাস নিয়ে এসো। পাশের জন ভার মেজাক, পাশের জন খুব ভালো রেজাল্ট করুক, খারাপ রেজাল্ট করুক, কোনো তোমার জীবনের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু তুমি কি রেজাল্ট করছো সেটা তোমার সাথে একদম সম্পর্কিত। সেই জন্য একদম অন্যের দিকে তাকিয়েই না, নিজেকে শুধু ইমপ্রুভ করো, নিজেকে আরো এগিয়ে নিয়ে যাও, নিজেকে আরো শিখতে থাকো প্রতিটা সাবজেক্টে, নিজের দখল বাড়াও, নিজের আরো বেশি দক্ষতা স্কিল বাড়াও, তাহলে তোমার জীবনের ইমপ্রুভমেন্ট হবে। বাকি কে কি করলো না করলো ভাবতেই যেও না, ঠিক আছে? তো সেই জন্য আমি আবারও বলছি, কনসেন্ট্রেশন নিজের প্রতি থাকুক, এবং আমি আশা করব যারা মানে এই পরীক্ষাটা হয়তো খুব একটা গুরুত্ব দিয়ে দাওনি, যেমন আমাকে অরুণিমা বললো যে স্যার আমার তো প্রস্তুতিই নেই, আমি বললাম দেখো প্রস্তুতি থাকুক না থাকুক কোনো ব্যাপার না, তুমি দাও, তুমি দিলে অন্তত বুঝতে পারবে যে এই প্রশ্নগুলো থেকে এরকম প্রশ্ন হয়, তুমি পড়বে তাহলে অন্তত। কিন্তু তুমি যদি একদমই না অ্যাটেম্প্ট করো তাহলে তুমি তো সেই যেমন ঘোঁচু ছিলে সেই রকম ঘোঁচুই থাকবে। তো সেই জন্য প্লিজ নিজেকে ইমপ্রুভ করো, নিজেকে আরো এগিয়ে নিয়ে যাও, এবং কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করবে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যাতে তোমার মানে আন্ডারস্ট্যান্ডিং এ কিছুটা হলেও আমি যাতে হেল্প করতে পারি, ঠিক আছে? তো সকলকে শুভরাত্রি, আজকে আর ক্লাস শুরু করছি না, পরের ক্লাসে আমরা নতুন জোশ নিয়ে আবার শুরু করব। তো চলো আজকে সকলকে শুভরাত্রি।